কান ঝাঁঝিয়ে ওঠা অনুভূতি, বিস্ময়ে স্তব্ধ হওয়া শরীর আর চোখে অবিশ্বাস নিয়ে স্বার্থর পানে চেয়ে রইল তুষি, প্রখর গাঢ় অনুভূতি সমেত। থেমে থেমে বলল, কি বললেন? স্বার্থ নির্লিপ্ত, ভীষণ শান্ত চোখে এক পল চেয়ে দেখল ফ্লোরে ছড়িয়ে থাকা ভাঙা গ্লাসের টুকরো আর সরল রেখার মতো ছুটতে থাকা পানির গতি। তবে তুষির কথার জবাব দিল না, দুম করে উঠে বেরিয়ে গেল হঠাৎ। কোথায় গেল কে জানে। তখনও ঠায় দাঁড়িয়ে পাথর হয়ে রইল তুষি। টের পেল সমস্ত শরীরে ভূমিকম্পের তুখোড় স্রোত বইছে, বুকের ভেতর সুনামি নেমেছে যেন। আর একটু পরই ঘরে এলো আসমা, হাতে বেলচা ঝাড়ু। হাহুতাশ করে বলল, আহারে আপা, গ্লাসটা ভাঙ্গা গেল। আরো কত বক বক করতে করতে মেঝে পরিষ্কার করতে বসলো সে, অথচ একটা কথাও বলতে পারল না তুষি। কানেই এলো না কিছু। থরথর করা বুক নিয়ে বিছানায় বসলো ও, শরীরের কাঁপুনি থামাতে শক্ত করে মুঠোয় খামচে রাখলো চাদরটা। চোখের কোণে এক প্রস্থ টলমল করে উঠল তখন। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ভাসলো যেন। স্বার্থ ভালোবাসি বলল এক্ষুনি? সত্যি এটা? তুষির ঘুম ভাঙল দরজার খটখট শব্দে। টেনে হিঁচড়ে দুটো চোখ মেলে চাইল সে। জিজ্ঞেস করলো ভাঙা গলায়, কে? আমি। খোল। দাদির গলা শুনে ওপাশ থেকে এপাশ ফিরল তুষি। চমকে উঠল অমনি। স্বার্থ ঘুমিয়ে আছে। অমনি তড়াক করে উঠে বসলো মেয়েটা। চোখের পাতা ঝাপটে ভাবলো, উনি কখন এলেন? কাল রাতে। স্বার্থ সেই যে বের হয়েছিল আর ঘরে আসেনি। পাক্কা 4 ঘন্টা বসে বসে দরজার পানে চেয়েছিল তুষি। দেখেই নিয়ে আসতে। তাহলে এলো কখন? পাশেই বা শুলো কখন? হলদে ফসা ট্রিম করা দাড়ি ভর্তি চিবুকের এক পাশ দেখে পরপর লাজুক ভঙ্গিতে ঠোঁট টিপল তুষি। বুকের কোণে কোণে ফের বেজে উঠল গতকাল রাতের কথা। কানের পাশে স্বার্থর দরাস্বরের মতো একটা কণ্ঠ এসে গাইল, এই চোর, আই লাভ ইউ। তুষি কোণঠায় রাঙা হতে পারল না। হাসনা জোরালো হাতে ধাক্কা দিলেন আবারও। অধৈর্য হয়ে বললেন, কি হইল? খোল। ও তুষি। আসছি দাদি, আসছি। তুষি দ্রুত পায়ে নেমে এলো। উস্কো খুস্কো চুল হাতে পেঁচিয়ে খোপা করলো পেছনে। দরজা টানতেই হাসনা কোমরে হাত দিয়ে বললেন, কয়টা বাজে সেরি? শ্বশুর বাড়িত এত বেলা কইরা কেউ ঘুমায়? শ্বশুর বাড়ি? এটা তো আমারও বাড়ি দাদি। হ, কিন্তু তোর শ্বশুর আছে না এইখানে? ঘুমতে উঠটা হ্যাগো চা পানি দেওয়া লাগে না? সকাল সকাল উঠটা নাস্তা বানাবি, হ্যাগো খাইতে ডাকবি, শৌরের হাতে চা দিবি, তাইলেই না পোলার বউ পাইয়া হেরা গদগদ হইব, সুনাম কইব তোর। হেডি থুইয়া ঘুমাইতাছস গরুর নাহান। তুই থাকতে তোর শাউরি নাস্তা বানাইতেছে কেন? এইটা কি কোনো ভালো বউগো কাম? তুষি চেয়ে দেখলো 7:10 বাজে ঘড়িতে। হাই তুলে বলল, আসলে রাতে একটুও ঘুম হয়নি, শেষ রাতে চোখ বুঝেছি জানো। হাসনা কথাগুলো নিজের মতো ভেবে নিলেন। চাপা হেসে বলেন, প্রথম প্রথম এমনই হইব। যাওগা, যা কইলাম শুনছস? যা রান্দাঘরে যাইয়া শাউরিরে কবি মা আমারে দেন, আমি নাস্তা বানাই। তুষি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। যেতে নিয়েও বলল, কিন্তু আমি তো রান্না বান্না পারি না। ওইবার রুটি বানাতে গেলাম, পিড়িটাই উল্টে আসমার পায়ের ওপর পড়লো। বড় মা তো আমাকে কিছু করতেই দেবে না, বের করে দেবে। হেইডা তো হ্যাঁ ভালা মানুষ, হেইলেগা দেয়। কিন্তু তুই আজকা বাইর হইবি না, কসম দিয়া খাড়াইয়া থাকবি। অহন রানতে যা, নইলে সব মনে মনে কইব এই হাসনা তরে শিক্ষা দীক্ষা দেয় নাই। আচ্ছা। তুষি পাশ কাটাতে গেলেই হাসনা আর্তনাদ করে বলেন, ও কি এমনে কই যাস? ভোরকে দাঁড়িয়ে গেল মেয়েটা। কেন রান্নাঘরে? হাসনা ফিসফিস করে বললেন, তুই কি সেরি পাগল? যা গোসল দিয়ে আয়। তুষি অবাক হয়ে বলল, ও মা, এই 7টা বাজে গোসল করব কেন? দুপুরে করব। আরে সেরি কয় কি, গোসল না কইরা এক পাও বাইর হইবি না। কেন? গোসলের মধ্যে বিশেষত্ব কি? হাসনা কটমট করে উঠলেন, তরে আমি মাইরাই ফেলাম মুর্শিদা সেরি। তুই কি বাতাসে বড় হইছস? তুষি মাথা চুলকায়। হাসনা কপাল চাপড়ালেন এই মেয়ের বোকামি দেখে। পরপর ভাবলেন ব্যাপারটা স্বাভাবিক। তুষি জীবনে একটা প্রেম করেনি। চালচলন, পোশাক আশাক সব ছিল পুরুষদের মতো। কুস্তিও শিখলো সেজন্য। ছেলে পেলে ওকে প্রেমের প্রস্তাব দেয়া তো দূর থেকে শীষ বাজালেও গিয়ে চুল টেনে দিত। সেই মেয়ের সংসার সম্পর্কে ধারণা থাকবে কিভাবে? কেই বা বোঝাবে সব? হাসনা এক পল উকি দিলেন খাটের দিকে। স্বার্থ ঘুমাচ্ছে। বৃদ্ধা ফিসফিস করে বললেন, আচ্ছা
আচ্ছা একটা কথা কই, তোরা যে আলাদা ফ্ল্যাটে ছিলি, এক রাত বাইরে ছিলি না এক রুমে ছিলি? বাইরে থাকবো কেন, এক রুমেই ছিলাম। সকালে গোসল দিছিলি? তুষি ঘাড় নাড়ল। হ্যাঁ। হাসনা ওর মাথায় থাপ্পড় মেরে বললেন, তাইলে আবার অবুজের ভান করস কে? জলদি যা। না এখন হবেই না, সারা রাত এসি চলেছে, ঠান্ডায় জমেছিলাম আমি, এখন গোসল করলে আমার শীত করবে। হাসনা চোখ রাঙিয়ে বললেন, তুষি তর্ক করিস না, গোসল করতে হইব। তুষি তেরামি শুরু করলো। করবো না, সরো। ও যেতে নিলে হাসনা কোনোই টেনে ধরলেন, কপাল চাপড়ে বলেন, আল্লাহ গো আল্লাহ, এইটারে কোন পিসা দিয়া বাইরাইলে এইটাই বুঝবো। তুষি নাক ফুলিয়ে বলল, দাদি আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমাকে সম্মান দাও বলে দিলাম। ওরে রঙের কথা রে, সম্মান বুঝেন আর গোসলের কথা বুঝেন না। দূর ও সরো তুমি, তরে আমি লাশ বানামু, তাও এমনি বাইরে যাইতে দিমু না। তুষি যেতে নেয়, হাসনা টেনে ধরে। দুজনের তর্ক বিতর্ক, ধাওয়া পাল্টা ধাওয়া চলল কিছুক্ষণ। এর মাঝেই স্বার্থর ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে চোখ মেলে চাইল ও। দরজায় হাসনা তুষির অমন টানা হ্যাঁচড়া দেখে ভ্রু কুঁচকে উঠে বসলো। খুব আশ্চর্য হয়ে বলল, কি হচ্ছে এখানে? তুরন্ত থেমে গেল দুজনে। তুষি শক্ত হয়ে মাথা নুয়ে ফেললো, ফিরল না পেছনে। হাসনা জোর করে হেসে বললেন, কিছু না ভাই, এমনি আইসি। স্বার্থ নিজেও কথা বাড়ালো না। ঘুম ভেঙেছে যখন উঠে ফ্রেশ হতে এগোলো। হাসনা তুষিকে চাপা কণ্ঠে বললেন, জামাই টয়লেটে যাইতাছে, তুই আগে যা, গোসল দিয়া আয়, নাইলে দেরি হইব। তুষিও কণ্ঠ ঠেসে বলল, আমি কেন গোসল করব? আমার গায়ে কি ময়লা? ওরে শরীরে তোরে আমি কি দিয়া পিডামু? স্বার্থ এইবার বুঝলো ব্যাপারটা, হাসলো ঠোঁট চেপে। যেতে যেতে বলল, গোসলের দরকার নেই, এরকম কিছু হয়নি। ও ওয়াশরুমে ঢুকলেও লজ্জায় থতমত খেয়ে গেলেন হাসনা। দুম করে তুষির পিঠে কিল বসিয়ে বললেন, বেশরম সেরি, তোর লাইগা আমার মান ইজ্জতটা গেল গা। নাচ জামাই কি মনে করছে আল্লাহ গো, এতে মনে করার কি আছে? হাসনা দাঁত খিসলেন। খপ করে ওর কোনই ধরে বললেন, লসেরি তোরে সব হাতে কলমে শিখাইতে হইব। চুরি করতে শিখছে, আদব কায়দা শিখে নাই। তুষি এতটা নির্বোধ মনে হয় না কোনোদিনও হয়েছে। ও চোখ ঝাপটে ঝাপটে বলল, গোসলের সাথে আদব কায়দারও সম্পর্ক আছে? চোর হওয়া কত সহজ, চোর থেকে ভালো হওয়া অনেক কষ্টের দাদি। হাসনা জোরসে এক ধমক দিলেন, চুপ। শওকত দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে তোমরা যাচ্ছই? রোকসানার চেহারায় বিরক্তি, খুব তেজ নিয়ে বললেন, হ্যাঁ, আর থেকে কি করব? যে ছেলের জন্য স্বামীর সাথে তর্ক করলাম, রাগারাগি করলাম, সে তো আমার মেয়েটাকে ওইভাবে ঠকালো। শওকতের মুখটা আরো কালো হয়, উত্তর দিতে পারেন না। জয়নব বললেন, ঠকালো বলা যায় না, তুমি তো বিয়ে দেবে না বলে ঘোষণা করলে, সেটা না করা অবস্থায় যদি স্বার্থ এরকম কিছু ঘটাতো তখন আমরা ওকে দোষ দিতে পারতাম। বিয়ে তো ভেঙেই দিয়েছিলে তুমি রোকসানা। কেন দিয়েছিলাম তা তো আর তোমার অজানা নয় মা। আমার মেয়েকে যে পানিতে ঠেলে ফেললো, তার কোনো জবাবদিহি চেয়েছো ওর কাছে? সাইফুল মুখ খুললেন এবার, তবে কণ্ঠের নম্রতা কমেনি। বললেন, রোকসানা, তাহলে তো অনেক কথাই বলতে হয়। ক্লাবের ম্যানেজমেন্টের সাথে আমার কিন্তু কথা হয়েছিল। ওখানকার সিসি ফুটেজে দেখা গিয়েছে আগে আইরিন তুষিকে ঠেলে পানিতে ফেলে দিয়েছিল। জবাবদিহি তাহলে ওর কাছেও চাওয়া উচিত না? সবাই যেন আকাশ থেকে পড়ল। হতবাক হয়ে মুখ দেখলো একে অন্যের। রেহনুমা তাজ্জব হয়ে বললেন, তুমি জানলে কি করে? তুষি যে সেদিন ওইভাবে পুলে পড়ে গেল, আমি কি ব্যাপারটা এত ক্যাজুয়ালি নিয়েছি? পরে যোগাযোগ করেছিলাম ওনাদের সাথে, তখন শুনলাম এসব। রোকসানা অবাক হয়ে বললেন, কি? আমার মেয়ে এই কাজ করেছে? অসম্ভব। করেছে, কিন্তু আমি অশান্তি চাইনি বলে কাউকে জানাইনি। তবে নাসির কিন্তু জানতো কথাটা, ও আমার সাথেই ছিল, সেজন্যই না ক্যান্সেল করে দেওয়া বিয়েতে আবার নতুন করে বিয়েতে মত দিয়েছে। আইরিন মাথা নুয়ে ঢোক গিল। বুঝতে পারলো সবার চোখ ওর ওপর। এই তীব্র অস্বস্তি না বাড়াতে কাউকে কিছু না বলেই লাগেজ টেনে তরবর করে বেরিয়ে গেল সে। রোকসানার তেজি কণ্ঠ নেমে এলো এবার। আসলে ও তুষিকে পছন্দ করে না তো? আবার পার্টিতে কথা ছিল ওর একার হোয়াইট গাউন পরার, সেখানে তুষি পরে এসে থিম নষ্ট করাতে মনে হয় ওর মাথা ঠিক ছিল না। কেউ আর কথা বাড়ালেন না, তবে বিরক্তি সবার মুখে। রোকসানা ফের সুর বদলে বললেন, সে যাই হোক, সেজন্য তো স্বার্থ আমার মেয়ের সাথে কমিটেড থেকে আরেকজনকে বিয়ে করতে পারে না ভাইজান। শওকত বললেন, এখন কি করব বলো? মারবো ওকে ধরে? ছোট থাকলে মারতাম বকতাম, কিন্তু সে এখন যা তৈরি হয়েছে, কথা শোনানো তো দূর, উল্টো আমি দুটো কথা শুনে ফেরত আসি। নিজে ইনকাম করছে, স্বাবলম্বী হয়েছে, যা ভালো বুঝছে তাই করছে। অন্য কোনো মেয়ে হলে বলতাম ওর বউ, ওর দায়িত্ব, কিন্তু মেয়েটা আমাদের দুজনের, কাউকেই তো ফেলে দিতে পারবো না। সাইফুল বললেন,
স্বার্থ তো ছেলে মানুষ, কিন্তু তুই ওর ফুপিসা না, এভাবে রাগ করলে হয়? সন্তানরা তো ভুল করবেই। হ্যাঁ ভাইজান, তুমি তো এই কথা বলবেই। তোমার মেয়েকে বিয়ে করেছে না, তোমার ওই মূর্খ মেয়ে নিয়ে ভাইজানের ডাক্তার আর পুলিশ ছেলেতে যে যুদ্ধ লেগেছে, দিন তো তোমারই।